শাহনাজ আর নীর শাহনাজের রুমে বসে আছে। ওরা দুইজনে একসাথে পড়াশুনো করছে। পড়তে পড়তে ওদের ক্ষুধা লেগে গেল, তাই শাহনাজ ওর লুকিয়ে রাখা কয়েকটা আপেল বের করলো। তা দেখে নীর বলল, এসব কোথা থেকে বের করলি? শাহনাজ কণ্ঠ খাটো করে বলল, ফ্রিজ থেকে চুরি করে এনেছিলাম, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে খাওয়ার জন্য। নীর ভ্রু কুঁচকে বলল, নিজের বাড়িতে চুরি করতে তোর কি একটুও লজ্জা লাগেনি? শাহনাজ ৩২ পাটি দাঁত বের করে বলল। একটুও না, কারণ এটা নিজের বাড়ি। নীর অদ্ভুত চোখে কিছুক্ষণ শাহনাজের দিকে তাকিয়ে থেকে ছুরি দিয়ে আপেলটা কাটতে লাগলো, কিন্তু দৃষ্টি শাহনাজের দিকে থাকায় অসাবধানতাবশত নীরের হাত কেটে গেল। তা দেখে শাহনাজ ব্যস্ত হয়ে ওর দিকে এগিয়ে গেল। তুষার ২ তলায় নামার সাথেই শাহনাজের রুম থেকে চিল্লাপাল্লা শুনে ভ্রু কুঁচকে সেই দিকে এগিয়ে গেল। নীরের হাত থেকে রক্ত ঝরতে দেখে ও বিচলিত হয়ে বলতে লাগলো, রক্ত কেন? কি হয়েছে নীর? নীর হাত চেপে ধরে বলল, কেটে গেছে। কাটলি কিভাবে? চোখে দেখিস না? এই, তুই কি সাবধানে কাটতে পারিস না? না পারলে ভ্যাবলিকে বলতি। তুই কাটতে গেছিস কেন? নীর শুকনো হেসে বলল, সমস্যা নেই ভাইয়া। সমস্যা আছে বই কি। এই সেজু, যা ফার্স্ট এড বক্স নিয়ে আয়। শাহনাজ স্থির হয়ে দাঁড়িয়েছিল। তুষারের কথা শুনে ও বাইরে চলে গেল। অন্যমনস্ক থাকায় আর তাড়াহুড়ো করার দরুন শাহনাজ রুমের কাছাকাছি এসে পড়ে গেল। দরজার ফাঁকা দিয়ে সামনে তুষারের দিকে তাকিয়ে থাকলো। ও যে চিন্তিত মুখে নীরের হাত চেপে রাখার জন্য দিক নির্দেশনা দিচ্ছে। কিছুক্ষণ পর শাহনাজ নিজেই উঠে পড়ল। তারপর রুমে গিয়ে ফার্স্ট এড বক্সটা তুষারকে দিল। তা দেখে তুষার বলল, ভ্যাবলি শোন, আমি যেভাবে বলছি সেভাবে ওর হাতে ব্যান্ডেজ করে দে, ঠিক আছে? শাহনাজ মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে ব্যান্ডেজ করতে লাগলো আর বারবার পিছু করে তুষারের দিকে তাকাতে লাগলো। আয়েশা খুশি মনে মাথা আঁচড়াচ্ছে। বারিশ রুমে প্রবেশ করে ওর স্বাভাবিক মুখভঙ্গি দেখে মুচকি হাসলো। তারপর সোফায় বসে কিছু ম্যাগাজিন পড়তে লাগলো। আয়েশা মাথা আঁচড়ানো শেষে বিছানায় গিয়ে বসে পড়ল এবং মোবাইল চালাতে লাগলো। তা দেখে বারিশ বলল, কি ব্যাপার, আজ পড়তে বসছো না কেন? আয়েশা মোবাইলে ব্যস্ত থেকে বলল, পড়া আবার কি? ওটা কি করে, খায় না মাথায় দেয় না বক্সে ভরে রাখে? বারিশ ভ্রু কুঁচকে বলল, মজা হচ্ছে? গিয়ে চুপচাপ পড়তে বসো। পড়াশোনা করে লাভ নেই, ভালো মানুষ হতে হবে। আমি ভালো মানুষ হব। বারিশ আহম্মক হয়ে বলল, আমার কথা আমাকেই বলছো? আমি এসব বলেছি ঠিক আছে, তাই বলে পড়াশোনা করতে হবে না এটা কখনো বললাম? বলেন কি? কিন্তু আমি বুঝে নিয়েছি, তাছাড়া যথেষ্ট জ্ঞান অর্জন করেছি। আর লাগবে না আমাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করানোর মতো। যথেষ্ট পড়া পড়েছি আমি। অলরেডি শিক্ষিত মা পেয়ে গেছে বাচ্চারা। বারিশ গলা খাকারি দিয়ে উঠল। আয়েশারও হুঁশ ফিরে আসলো। ও চোখ বড় বড় করে এক পলক বারিশের দিকে তাকিয়ে চটজলদি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে জিহবায় কামড় দিয়ে বলল, ছি, বাচ্চা কোথা থেকে আসবে? এই অ্যানাকোন্ডা সাপের সাথে আমি সংসার করতে পারবো না। বাচ্চা কি তাহলে বাজার থেকে কিনে আনতে হবে? আজকের বিকেলের আবহাওয়াটা অত্যন্ত অপরূপ সৌন্দর্য বহন করছে। আয়েশা ব্যালকনিতে দাঁড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করছে, কিন্তু সেটা আর বেশিক্ষণ টিকলো না, কারণ বাড়ি শেষে ওকে জোর করে পড়াতে বসালো। আয়েশা গালে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে আর বারিশ ওর মাথায় পড়া ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ একটা ডায়েরির দিকে চোখ যেতেই বারিশ ভ্রু কুঁচকে সেই দিকে হাত বাড়িয়ে বলল, এটা কার? আয়েশা চটজলদি সেটা বারিশের হাতের ফাঁক থেকে ছিনিয়ে নিয়ে বলল, এটা আমার, খবরদার এটাতে হাত দেবেন না। আয়েশার ঘাবড়ে যাওয়া মুখটার দিকে বারিশ তাকিয়ে থাকলো। সেটা খেয়াল করে আয়েশা বলতে লাগলো, আমার জিনিসে ভুলেও হাত দেওয়ার কথা ভাববেন না। বারিশ চোখ সরিয়ে নিল। হঠাৎ করে ওখান থেকে উঠেও চলে গেল। তাতে হতভম্ব হয়ে আয়েশা বলল, কি হলো, পড়াবেন না? বারিশ কাটকাট গলায় বলল, মুড নেই। বলেও রুম থেকেই বেরিয়ে গেল। আয়েশা বিড়বিড় করে বলল, বারিস্তরের আবার হলো কি? বারিশ বোনের ফ্ল্যাটে গিয়ে চুপচাপ বসে থাকলো। ভাইকে মনমরা থাকতে দেখে বর্ষা ভ্রু কুঁচকে ওর দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে ভাই? বারিশ এক পলক বোনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপু, বিয়ে হলে কি বিপরীত মানুষটার প্রতি একটু ফিলিংস তৈরি হয় না? বর্ষা মুচকি হেসে ভাইয়ের পাশে বসে বলল, ওকে একটু সময় দে। মেয়েটা তোকে স্যার হিসেবে মেনে চলেছিল এতদিন। হঠাৎ করে স্যার যদি স্বামী হয়ে যায় তাহলে অদ্ভুত তো লাগবেই বল।
তুই তো ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিলি। বললাম একটু সময় নে, তা না, নাচতে নাচতে গেলি তোর নাভিন স্যারের কাছে বিয়ের প্রস্তাব দিতে। এখন ঠেলা সামলা। বারিশ অভিমান করে বলল, সান্ত্বনা দেওয়ার বদলে আমার টেনশন আরও বাড়িয়ে দিচ্ছ। কেমন বোন তুমি? তাহলে করবোটা কি? তোর হয়ে আয়েশাকে পটাবো? ওকে জোর করে তোকে ভালোবাসবো? তোর হয়ে আমি আই লাভ ইউ বলবো নাকি ওকে? বল বল, কোনটা করবো বল, আমি করছি। বারিশ চোখ পাকিয়ে বোনের দিকে তাকিয়ে বলল, তুমি তোমার স্বামীকে গিয়ে বলো, তোমাকে বলাই ভুল হয়েছে আমার যত্ত সব। বারিশ রাগ করে বোনের ফ্ল্যাট থেকে চলে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে বর্ষা হাসতে হাসতে বলল, সব কিছুতেই তোর এত তাড়া কিসের বলতো? উফ, ধৈর্য নেই একদম। আজ বাড়িতে আছে শাহনাজ। হুট করে জ্বর বাঁধিয়ে ফেলেছে, তাই কলেজে যাওয়া হয়নি আজ। জ্বরও কম নয়, 104 ডিগ্রি জ্বর নিয়ে কোপকাত অবস্থা হয়ে গেছে ওর। হুঁশও নেই। সাজিদ ডাক্তার এনেছিল, ডাক্তার ওকে চেক করে কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেছে, আর বলেছে ওর শরীর বারবার ভেজা কাপড় দিয়ে মুছে দিতে। সকাল থেকে সিনু আর তানিয়া পালা করে ওর খেয়াল রেখে চলেছে। সকাল সকাল ভার্সিটিতে চলে যাওয়ায় সাবাস বোনের বিষয়ে কিছু জানে না। এভাবেই কতক্ষণ সময় চলে গেল শাহনাজ জানে না। তবে ওর কেন যেন মনে হচ্ছে তুষার ওর সামনে বসে আছে, হয়তো জ্বরের ঘুরে ভুলভাল দেখছে। তবু এই ভুল দৃশ্যই ওকে অনেক তৃপ্তি দিচ্ছে। চোখ চেয়েও খুলতে পারছে না। ঝাপসা চোখের সামনে চাচ্চুর ছেলেকে দেখছে বলে মনে হচ্ছে, কিন্তু চাচ্চুর ছেলে এখানে থাকার কথা নয় এখন, কারণ সে তো ভার্সিটিতে আছে। এর থেকে আরও প্রমাণিত হয় শাহনাজ স্বপ্ন দেখছে। আরও 2 সেকেন্ড ঝাপসা চোখে কল্পিত তুষারকে দেখে শাহনাজ পুনরায় ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। বেশ কয়েক ঘন্টা পর যখন পুনরায় চোখ খুলল, তখন সামনে তানিয়াকে বসে থাকতে দেখে শাহনাজ মলিন হাসল। মূলত এ কারণেই ও তুষারকে কল্পনা করেছিল, কারণ তুষার দেখতে কিছুটা মায়ের মতো, অর্থাৎ তানিয়ার মতোই হয়েছে। শাহনাজকে চোখ খুলতে দেখে তানিয়া ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সেজু সোনা, ঠিক আছো? এখনো খারাপ লাগছে? শাহনাজ মাথা তুলিয়ে না বোঝালো। তানিয়া গরম গরম স্যুপ বানিয়ে এনেছিল, সেটাই জোর করে শাহনাজকে খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিল। হঠাৎ তানিয়ার ফোন বেজে উঠতেই তানিয়া ফোনে কথা বলতে লাগলো। স্বাধীন ফোন দিয়েছে শাহনাজের অবস্থা জানার জন্য। স্বাধীনের জানার কথা নয়, কিন্তু সিনু মেয়ের অবস্থা দেখে হুঁশ হারিয়ে প্রথমে স্বাধীনকে ফোন করে শাহনাজের চিকিৎসা করার জন্য ডেকেছিল, কিন্তু স্বাধীন যে একজন সাইকিয়াট্রিস্ট সেটা মনে ছিল না ওর। পরে সাজিদ অন্য ডাক্তারকে ফোন দিয়ে ডেকেছিল। তানিয়া কথা বলা শেষে ফোনটা বন্ধ করতে যাবে, তখনই শাহনাজ কম্পিত হাত তুলে বলল, ছোট মা, ওয়ালপেপারে ওগুলো কার ছবি? তানিয়া এক পলক ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমরা যখন ছোট তখন আমরা সবাই মিলে একটা পিকনিক করেছিলাম, সেখানেই সবাই মিলে ছবিটা তুলেছিলাম। আমাকে একটু দাও তো দেখি। তানিয়া ফোনটা ওকে দিয়ে দিল। শাহনাজ মুগ্ধ চোখে ছবিটার দিকে তাকিয়ে থাকলো। সবাই আছে ওখানে। তানিয়া এক এক করে বলতে লাগলো, এটা তোমার রাইমা কালামণি, নবীন মামু, নাভিন মামুর কোলে 3 মাসের নীল। এটা রাইসা খালামণি, তানজিন মামু আর ছোট্ট তুবা। এর পাশেরটা আমি, তোমার চাচু আর তোমার তুষার ভাইয়া। আর মাঝেরটা হচ্ছে তোমার মাম্মা, বাবা আর আমাদের সেজু সোনা, এবং নিচের পোটলা পুটলি দুটো হচ্ছে তোমার ভাই বোন। শাহনাজের চোখ একটা জায়গায় গিয়ে আটকে গেল। তুষার সাজিদের কোলে থাকা ছোট্ট শাহনাজকে চুমু দিচ্ছে ছবিটাতে। তানিয়া অন্যদিকে চলে যাওয়ায় শাহনাজ সেটা জুম করে দেখতে লাগলো। দেখতেই থাকলো মন ভরে। বেশ কিছুদিন কেটে গেছে। এতদিন ডায়েরিটা খুঁজে না পেলেও আজ হঠাৎ বারিশের চোখের সামনে সেটা উকি ঝুঁকি মারতে লাগলো। হয়তো বলছে, কিরে আহম্মক বারিশ, আমাকে একটু পড়ে দেখতে পারিস না? তুই কি বাংলা পড়তে জানিস না? যদি জানিস তাহলে পড়িস না কেন গাধা? বারিশ নিবে না করেও সেটা নিয়ে নিল, নিজেকে এই বলে সান্ত্বনা দিয়ে যে আমার বইয়ের ডায়েরি মানে আমার ডায়েরি। বারিশ ডায়েরি খোলার আগে দরজা দিয়ে বাইরে তাকালো আয়েশা আছে কিনা দেখার জন্য। দেখতে তো পেল না, কিন্তু গলার আওয়াজ শুনতে পেল ড্রয়িং রুম থেকে, যেখানে বীরকে আয়েশা পড়াশোনা করাচ্ছে। তবুও সাবধানের মান নেই ভেবে বারিশ দরজা আলতো করে লাগিয়ে দিল। বিসমিল্লাহ বলে ডায়েরির পাতা উল্টালো। প্রথমেই চোখে পড়ল নিজের নাম। সেই পুরো পৃষ্ঠা জুড়ে শুধু বারিশের নাম লেখা। তা দেখে বারিশের অজানা একটা অনুভূতি হতে লাগলো। কৌতূহল নিয়ে পৃষ্ঠা উল্টালো। এবার দেখতে পেল কিছু লেখা। শেষমেশ আপনার প্রেমে কেন পড়লাম?
বারিশ স্যার, আপনি মাস্ক পরে আসতে পারেন না? আমার মতো মেয়েকেও কেন আকৃষ্ট করলেন? ছোট মায়ের মতো বলতে ইচ্ছে করছে এর হিসেব। থাক, না বলি। আর কিছু লেখা নেই এই পৃষ্ঠায়। পরের পৃষ্ঠা উল্টিয়ে দেখলো লেখা আছে, এমনিতেই পড়াশোনায় পারিস না আয়শা, এবার তো মনে হয় বারিশ স্যারের চক্করে ফেল করবি। সাবাস রে, আমি সত্যি সত্যি একটা কালা চাঁদের বউ হতে চাচ্ছি, কিন্তু হব না, কারণ ওই অ্যানাকোন্ডা সাপের বহুত ভাব মাইরি। ওটাকে বিয়ে করলে আমি ধ্বংস হয়ে যাব। বারিশের ভ্রু কুঁচকে গেল নিজের নিকনেম দেখে। যা হোক, আবারও পৃষ্ঠা উল্টালো। এবার লেখা, জীবনে একটু ঝামেলা থাকাই উচিত। ওই অ্যানাকোন্ডা সাপকে বিয়ে করলে নিজের জীবন ধ্বংস করতে খুব একটা খারাপ লাগার কথা না। ভালোই থ্রিলিং হয়ে যাবে আমার ঝিঙ্গালালা লাইফটা, একদম ঝাক্কাস। বারিশ বাঁকা হেসে পৃষ্ঠা উল্টালো। এইখানের লেখা দেখে বারিশ কিছুটা লজ্জা পেয়ে গেল। আরে আরে, এই কাকে দেখলাম আজ? পুরোই টস টসে একটা স্ট্রবেরি। টি শার্ট, 3/4 প্যান্ট, এলোমেলো চুল, আহা কি লুক! মনে হচ্ছে তুলে নিয়ে গিয়ে বিয়ে করি। কে গো আপনি? লাগছে বেশ কিউট। আহা আহা আহা, প্রতিদিন এমন লুকে আসবেন না প্লিজ, আমি জ্ঞান হারিয়ে ফেলবো। বারিশে খুব লজ্জা পেয়েছে, তা ওর লাল হয়ে যাওয়া মুখ দেখেই বোঝা যাচ্ছে। ও পৃষ্ঠা উল্টালো। এই পৃষ্ঠায় চোখের পানি ফোঁটা ফোঁটা দাগ দেখা যাচ্ছে। সেখানে কাপা হাতে লেখা, আমার বিয়ে ঠিক করে ফেলেছে বাবা চাচুরা, কিন্তু আমার এত খারাপ লাগছে কেন? বুকটা মনে হচ্ছে আগুনে ঝলসে যাচ্ছে। আমি জানি আপনার সাথে আমার বিয়ে কখনো সম্ভব না বারিশ স্যার, তবুও ভীষণ কষ্ট লাগছে। কাউকে বলতেও পারছি না, কারণ আপনি আমার মতো একটা পড়া চোরকে বিয়ে করবেন না। তবে আমি ছেলে হলে আর আপনি মেয়ে হলে সাবাসের সাহায্যে আপনাকে তুলে এনে বিয়ে করতাম। যাকে কোনো সুন্দরী ডাইনিকে বিয়ে করে নিয়েন। ওই বেটা আমি না, মনে হয় আপনাকে ভালোবাসি। যাকে এটা শুনতে হবে না আপনার। বারিশ দীর্ঘশ্বাস ফেলে বলল, পরাচোর সুন্দরী ডাইনি তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে? আবারও পৃষ্ঠা উল্টালো। এবারও কাপা লেখা, হয়তো খুশির ঠেলায়। কিরে, আপনার সাথে আমার বিয়ে? আমার না এখন আর আপনাকে বিয়ে করতে ইচ্ছে করছে না। কালকে কেন যে কাঁদতে গেলাম। আপনার জন্য কেউ কাঁদে, আপনার জন্য কেউ কাঁদে। ছি, অ্যানাকোন্ডা সাপকে আমি বিয়ে করব না। হ্যাঁ, পৃষ্ঠার নিচে লেখা, কোনো ব্যাপার না আয়শু, বিয়েটা করে ফেল। বাড়ির স্যার অ্যানাকোন্ডা সাপ হলে তুইও তো বিষধর নাগিন, বেশ মানাবে, একদম ঝাক্কাস। বারিশ এসে ফেলল। আবারও পৃষ্ঠা উল্টালো। এখানে লেখা, না, বিয়ে করব না। এই বেয়াদ্দব সাপ আমার ভাইকে কত শাস্তি দিয়েছে, আমাকে অপমান করেছে কথায় কথায়। জান জান ভাগিন, বিয়ে আমি করব না বেয়াদ্দব বেটা। নিচে আবার লেখা, বিয়ে করে নে আয়েশা, বিয়ের পর বদলা নেওয়া যাবে। এইভাবে অনেক পৃষ্ঠায় লেখা, বিয়ে করব, বিয়ে করব না, বিয়ে করব, বিয়ে করব না। তারপর লেখা, বিয়েটা হয়েই গেল। যাক, হয়ে গেছে তো গেছে, তাতে আমার কি? বিয়ে তো হয়েছে বারিশ স্যার, আমার তাতে কি? আর কিছু লেখা নেই। হয়তো বারিশের পড়াশোনার চাপে বেচারির সুযোগ পায়নি লিখতে। বারিশের আরও পড়তে ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। ও এখনো পর্যন্ত 99 বার ডায়েরিটা পড়ল। একবার হাসছে, একবার লজ্জা পাচ্ছে, তো একবার ভ্রু কুঁচকে রাখছে। বেশ কিছুক্ষণ পর আয়েশা রুমে আসলো। বারিশ ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। আয়েশার অস্তিত্ব টের পেয়ে ও লম্বা লম্বা পা ফেলে ভেতরে এসে অত্যন্ত স্বাভাবিকভাবে আয়েশাকে জড়িয়ে ধরল। এতে করে আয়েশা হতভম্ব হয়ে বলল, বারিশ স্যার। বারিশ ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি স্নো হোয়াইট, সেই প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন থেকে। আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, কি? বারিশ ওকে ছেড়ে দিয়ে ওর হাতে ডায়েরিটা গুজে দিয়ে বলল, আর লেখনি কেন? আজকে থেকে আবারও লেখা শুরু করে দাও স্নো হোয়াইট। বারিশ কথাটা বলে রুম থেকে চলে গেল। আয়েশা আহম্মক হয়ে কয়েক মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর ডায়েরি দিয়ে মাথায় বাড়ি দিয়ে বলল, ব্যাককল বেটি, এটা লুকিয়ে রাখতে পারিসনি? এতদিনের লুকানো গুপ্তধন এইভাবে ফাঁস হয়ে গেল। আমি আজ থেকে বর্ষা আপুর সাথে থাকবো, নয়তো বাপের বাড়ি চলে যাব। ওই সাপের সাথে থাকবো না আমি। দরকার হলে রাসেল ভাইপারকে বিয়ে করে নিব। তখনকার ধরা পড়ার সময়ের পর থেকে আয়েশা লজ্জার রুম থেকে বেরোয়নি। বারিশও তখন থেকে রুমে আসেনি আর। তবে কিছুক্ষণ পরও স্বাভাবিক মুখভঙ্গিতে রুমে প্রবেশ করে
ভার্সিটির কিছু কাগজপত্র মন দিয়ে দেখতে লাগলো। ওকে দেখার সাথে আয়েশা ওই ডায়েরিটা দিয়েই নিজের মুখ ঢেকে আর চোখে বারবার বারিশের দিকে তাকাতে লাগলো। নিজের কাজ শেষে বারিশ লম্বা লম্বা পা ফেলে আয়েশার সামনে গিয়ে ওর মুখের সামনে থেকে ডায়েরিটা একটানে সরিয়ে দিয়ে আচমকা ওর ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠ এক করে দিল। এতে করে আয়েশার চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। বারিশ চুম্বন শেষে ওকে একটু ছেড়ে দিলেই আয়েশা কম্পিত কণ্ঠে বলল, বাবা বাবা বারিশ স্যার, কি হচ্ছে এটা? কে তোমার স্যার? আমি কোনো স্যার না, আমি তোমার স্বামী। বলে বারিশ ওকে আবারও চুম্বন করতে লাগলো। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ দরজায় বীর কড়া নেড়ে বলতে লাগলো, মামিমণি, একটা অঙ্ক বুঝতে পারছি না, বুঝিয়ে দেওয়া চাও না আমাকে? বারিশ নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে আয়েশার থেকে দূরে সরে গেল। আয়েশা এখনো তিরতির করে কাঁপছে। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করতে লাগলো। ওড়না দিয়ে ভালোভাবে নিজেকে পেঁচিয়ে নিয়ে ও বিছানায় বসলো। বীর তখন থেকে দরজায় কড়া নাড়তেই আছে। বারিশ দরজা খুলে ওর পেটে চিমটি দিয়ে ওকে কোলে তুলে বলল, কি মামু, দরজা কি ভেঙে ফেলতে যাচ্ছিলে? আবারও তোমার বাছা লাল করতে হবে দেখছি। বীর বারিশের কোল থেকে নেমে মুখ বাঁকিয়ে বলল, তুমি খুব পচা মামু। কথাটা বলে ও বিছানায় উঠে আয়েশার কোলে বসে বলল, তুমি আমাকে একটা অঙ্ক না বুঝিয়ে দিয়ে চলে এসেছিলে কেন? তুমিও কি দিন দিন মামুর মতো ডাকাত হতে চাচ্ছ নাকি? আয়েশার এখনো লজ্জা কাটেনি, তাই ও হাসতে পারল না। তবে বারিশ চোখ পাকিয়ে বীরের দিকে তাকিয়ে বলল, আমি ডাকাত? বীর ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আয়েশার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল। তোমার গাল দুটো টমেটোর মতো এত লাল হয়ে আছে কেন? আয়েশা গলা খাকারি দিয়ে কণ্ঠ স্বাভাবিক করে বলল, তুমি বেশি দেখছো, চলো আমাকে অঙ্কটা করিয়ে দিয়ে আস। বলেই ও বীরকে কোলে নিয়ে রুম থেকে বেরোতে ধরলে বারিশ আয়েশার দিকে তাকিয়ে চোখ মেরে বলল, রাতে দেখা হবে স্নো হোয়াইট। আয়েশার এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। বারিশ নিজের ঠোঁটে হাত বুলিয়ে বাঁকা হাসল। বছরের মাঝামাঝি সময় চলে এসেছে। আয়েশা এখন তাও একটু পড়াশুনো করে, ফাইনাল ইয়ার বলে কথা। পড়ার সময় সাবাস ভিডিও কল দেওয়ায় ও বিছানায় বসে বালিশের গায়ে হেলান দিয়ে ফোনটা রেখে ওর সাথে কথা বলতে লাগলো। এমন সময় হুট করে কোথা থেকে বারিশ এসে আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর গালে চুমু খেলো। আয়েশা হতভম্ব হয়ে সামনে হাঁ হয়ে থাকা শাহবাসের দিকে তাকালো। হঠাৎ শাহবাসের দিকে নজর যেতেই বারিশ প্রচণ্ড লজ্জা পেয়ে আয়েশাকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ধূপধাপ পা ফেলে রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। আয়েশার রাগও লাগছে, লজ্জাও লাগছে, আবার হাসিও পাচ্ছে। শাহবাস নিজের হতভম্ব ভাব কাটিয়ে গলা খাকারি দিয়ে কিছু বলতে ধরলেই আয়েশা আঙুল তাক করে বলল, চলো তোমাকে অঙ্কটা করিয়ে দিয়ে আসি। খবরদার নিজের মুখ থেকে বাজে কথা বের করা শুরু করবি না, একদম হাসবি না। সাবাস। শাহবাজ তবুও জোরে জোরে হাসতে শুরু করলে আয়েশা রেগে কল কেটে দিল। শাহবাজ কল কাটার পরও বেশ কিছুক্ষণ হাসলো। পরদিন ভার্সিটিতে গিয়ে শাহবাজ অদ্ভুত চোখে বারবার বারিশের দিকে তাকাচ্ছিল। ওর চাহনিতে ভরকে গিয়ে বারিশ ঠিকঠাক ক্লাসও নিতে পারেনি। শুধু ক্লাস না, যেখানেই বারিশের দেখা পেত সেইখানেই ও অদ্ভুত চোখে তাকিয়ে থাকতো আর মুচকি মুচকি হাসতো। করিডোরে দেখা হতেই শাহবাজ আবারও অদ্ভুত চোখে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। বারিশের সহ্য করতে না পেরে ওর সামনে গিয়ে বলল, সমস্যা কি সাবাস? কী সমস্যা থাকবে? আমার তো কোনো সমস্যা চোখে পড়ছে না। আপনার কোনো সমস্যা থাকলে সেটা আমার জানা নেই। বারিশ কাটকাট গলায় বলল। আমাকে দেখে হাসছো কেন তখন থেকে? শাহবাজ বুকে হাত চেপে মিথ্যা অসহায়ত্বের নাটক করে বলল, বারে, আমার দাঁত, আমার মুখ, আমার ঠোঁট, আমি হাসবো, তাতে আপনার কি? স্বাধীন দেশে থেকে কি আমি হাসার অধিকারটাও পাবো না? এই সাধনা থেকে আমরা চেয়েছিলাম। বারিশ গম্ভীর মুখে শাহবাজের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে লম্বা লম্বা পা ফেলে ওর সামনে থেকে চলে গেল। তা দেখে শাহবাজ হাসতে হাসতে বলল, দোলাব্রোর সাথে যদি একটু মজাই না করে তাহলে শালা হয়ে কী লাভ? আমার বোনকে ভালোই পটাতে পেরেছেন দেখছেন, এবার আমার বউটাকে পটাতে হবে। এরই মধ্যে 1 বছর পার হয়ে গেছে। শাহবাজ আর আয়েশা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। শাহবাজ বেশ ভালো মার্ক নিয়ে পাশ করেছে, আয়েশাও পাশ করেছে। তবে মার্ক শুনে লজ্জা পাওয়ার ইচ্ছে না থাকলে শোনার দরকার নেই। বারিশ রেজাল্ট দেখে কিছু বলেনি, শুধু টানা 1 ঘন্টা গম্ভীর মুখে ওর দিকে তাকিয়েছিল। আর তা দেখে আয়েশা বেহায়ার মতো হেসেছে। তুবাকে ভার্সিটি থেকে নিতে এসেছে স্বাধীন। প্রায়ই নিতে আসতো, কিন্তু এখন প্রতিদিন আসে, কারণ আয়েশা নেই যার সাথে তুবা যেতে পারবে।
স্বাধীন গাড়িতে হেলান দিয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তোবা ভার্সিটি থেকে বেরিয়ে সামনে ওকে দেখতেই মুচকি হাসলো। এগিয়ে যেতে ধরলে হঠাৎ স্বাধীনের সামনে দিয়ে চশমা পরা মেয়েকে যেতে দেখতেই তোবা আস্তে হাঁটা বাদ দিয়ে দৌড়ে গিয়ে স্বাধীনের চোখ ঢেকে ধরল। স্বাধীন অবাক হয়ে পড়ল। কি হলো তোবা, চোখে হাত দিলে কেন?